লেখিকা আত্রেয়ী চন্দ্রর বিয়ে বাড়ি জমজমাট। সোমা আজ সারাদিন হাসতে হাসতে ক্লান্ত। লাল শাড়িটা এখনো গায়ে, কানের দুল খুলে রাখলেও লজ্জাটা খুলতে পারেনি। ঘরটা দরজা বন্ধ হতেই হঠাৎ চারপাশটা খুব চুপ। বাবাই দরজার কাছে দাঁড়িয়ে বলে, আজ খুব ধকল গেছে না? সোমা বিছানার ধারে বসে বলে, সবাই এত আপন, তবু একটু কেমন যেন লাগছে। বাবাই ধীরে একটু দূরে চেয়ারে বসে, খুব কাছে যায় না। বাবাই বলে, আমারও প্রথম রাতটা এখানেই, তোমার সঙ্গে। সোমা তাকায়, চোখে লজ্জার হাসি। হঠাৎ বাইরে থেকে বড় মাসির আওয়াজ, বাবাই দুধটা খেয়ে নিস। দুজনেই হেসে ফেলে। বড় মাসি দিল্লিওয়ালি, ওখানকার নিয়মও আমাদের দিয়েই পালন করাবে। বাবাই দরজা খুলে দুধ নিয়ে আসে, এক গ্লাস সোমার দিকে বাড়িয়ে দেয়। তুমি আগে। সোমা গ্লাস নিতে গিয়ে বলে, ছোটবেলায় মা বলতো নতুন বাড়িতে দুধ খেলে মন ভালো থাকে। বাবাই মুচকি হেসে বলে, তাই নাকি? তাহলে আজ আমার মনটাও খুব ভালো। সোমা চোখ নামিয়ে ফেলে। দুধ খাওয়া শেষ, ঘর আবার চুপ। সোমা জানলার কাছে যায়, চাঁদের আলো ঢুকছে। এই জানালাটা সুন্দর। বাবাই পাশে এসে দাঁড়ায়, হ্যাঁ, আর আজ থেকে এটাও তোমার। এই তোমারের মধ্যে একটা গোটা সংসার ঢুকে যায়। বাবাই পাশে এসে দাঁড়ায়, জানলায় সোমার হাতের পাশে হাত রাখে, আঙুল ছুঁয়ে যায়। সোমার ভেতরটা কেঁপে ওঠে। ইতস্তত করে হাতটা সরিয়ে নেয়, আমি আলোটা জ্বালিয়ে রাখি। বাবাই মাথা নাড়ে, যেমন তোমার স্বস্তি। সোমা একটু থেমে বলে, বাবাই, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক করতে পারবো তো? বাবাই সোমার একদম সামনে এসে দাঁড়ায়, এতটা কাছে যে বাবাইয়ের নিঃশ্বাসে যেন সোমা অনুভব করতে পারে। বুকের ধুকপুক শব্দটা বাবাই শুনতে পাচ্ছে না তো? সোমা অনেক সাহস করে যেন বাবাইয়ের চোখের দিকে তাকায়। বাবাই ওর থুতনিটা হাত দিয়ে ধরে। কোনো বড় কথা বলে না, শুধু বলে, ভুল করলে একসঙ্গে ঠিক করব। এই কথাটুকুই প্রথম রাতের সবচেয়ে বড় আশ্বাস। বাইরে শ্বশুরবাড়ির উঠোনে অদ্ভুত এক নীরবতা, যেন কেউ কোথাও নেই, আবার সবাই আছে। কারো কোনো শব্দ নেই, আবার যেন অনেক নিঃশ্বাসের শব্দ আছে। ভেতরে দুজন মানুষ ধীরে ধীরে অপরিচিত থেকে পরিচিত হয়ে উঠছে। দিদির বিয়েতে আলাপ, সেখানে থেকে ভালো লাগা, তারপর খুব তাড়াতাড়ি যেন বড়রা কথাবার্তা বলে বিয়ে পাকা করে ফেলল। বাবাই কতবার বলার চেষ্টা করেছে, একটু সময় চাই, দুজন দুজনকে ভালোভাবে বুঝতে চায়, কিন্তু কেউ ওর কথা কানে নেয়নি। একবার যখন বিয়েতে রাজি হয়েছে, তখন তাড়াতাড়ি বিয়ে দেওয়াটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল বাড়ির লোকেদের। আর এই বিষয়ে অগ্রণী ভূমিকা ছিল ছোট মাসির, যে বাবাই আর সোমার মধ্যে কিছু একটা ঘটতে চলেছে, সেই আভাস রুম্পা আর রোহিতের বিয়েতেই পেয়ে গিয়েছিল। আর এই ঘটনার ঘটকালি করার সামান্যতম সুযোগ ছোট মাসি ছাড়েনি। রুম্পার বৌভাতের দিনই বাবাইয়ের মা আর ছোট মাসি সোমার মায়ের সামনে গিয়ে এ কথা ও কথা বলতে বলতে মেয়ের সম্পর্কে, ওদের পরিবার সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নেয়। তারপর ছোট মাসি জিজ্ঞেস করে, সোমার বিয়ে নিয়ে কিছু ভাবছেন? সোমার মা বলে, আমি আর ওর বাবা তো বলছি বিয়েটা করে নিতে। দুই মেয়ে আমার, ওর বাবার শরীরও ভালো যায় না, ওদের ঠিকঠাক জীবনসাথী দেখে যেতে পারলে তবেই শান্তি। আজকাল ভালো ছেলে খুঁজে পাওয়াও তো মুশকিল। ছোট মাসি বলে, আমাদের বাবাই কিন্তু খুব ভালো ছেলে। বাবাইয়ের মা ছোট মাসিকে কনুই দিয়ে একটু খোঁচা দিয়ে চোখ বড় করে কিছু ইশারা করে সোমার মাকে বলে, ঠিকই বলেছেন, আজকাল ভালো মেয়ে পাওয়াও মুশকিল। ছোট মাসি মনে মনে ভাবে, স্বভাব যায় না মলে। মেজদির কথা শোনানোর অভ্যেসের জন্যই বাবাইয়ের এই হতে যাওয়া সম্বন্ধটা ভেস্তে না যায়। মেজ পিসি মানে মেজদি মানে বাবাইয়ের মাকে কনুই দিয়ে একটা ছোট্ট ধাক্কা মেরে ছোট মাসি বলে, দুটোই যখন কঠিন, আর সামনে যখন দুটো ভালো ছেলে আর মেয়ে দেখা যাচ্ছে, তখন অযথা সময় নষ্ট না করে দুজনের হাত এক করে দিলে হয় না? ছোট মাসির দৃষ্টি অনুসরণ করে সোমার মা বাবাই আর সোমাকে একসঙ্গে দেখে বোঝেন, মনে মনে উনিও যা আন্দাজ করেছিলেন এই কদিন মেয়ের পরিবর্তিত আচরণে, সেটা তাহলে ঠিকই। মুখে বলেন, ওর বাবার সাথে আলোচনা করে জানাবো আপনাদের। এভাবেই শুরু। তারপর কথাবার্তা চলে বড়দের মধ্যে। তারপর বাচ্চাদের জিজ্ঞেস করা হয়। সোমার বাবাই দুজনে রাজি থাকলেও বাবাই আর একটু সময় চায়। বাড়ি থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়, বিয়ের পর একে অপরকে যত খুশি জানতে থেকো, এমনিতেও অনেক জেনেও কখনো কখনো লাভ হয় না। বিয়ের আগে জানা আর বিয়ের পরে জানার মধ্যে পার্থক্য থেকেই যায়। সংসার নামক ব্যাপারটা শুধু জানার উপর নির্ভর করে চলে না।
এরকম হাজার একটা জ্ঞান শুনতে শুনতে ক্লান্ত হয়ে বাবাই রাজি হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি দুজনের বিয়েও হয়ে যায়। বৌভাতের রাতটাই সেই রাত যখন বাবাই আর সোমা প্রথম এতটা কাছাকাছি। প্রেমের শুরুটা আগেই হয়েছিল, কিন্তু প্রকাশ সরাসরি হয়নি। প্রেমিক প্রেমিকা হিসেবে বেশি সময় না পেলেও বর বউ হিসেবে প্রেমের শুরুটা জমে উঠেছিল। বাবাইয়ের নিঃশ্বাস, সোমার হৃদস্পন্দন দুটোই জানান দিচ্ছিল যেন দুজন মানুষ এক হতে চায় ভীষণভাবে। কিন্তু হঠাৎ ঘরের কোনো এক কোণা থেকে আওয়াজ আসে, তোরা যা করার পরে করিস, আগে আমাকে এখান থেকে বের কর। কখন থেকে দম বন্ধ করে আছি, গরমে সেদ্ধ হয়ে গেলাম। এতক্ষণ দম বন্ধ করেছিলাম, সারা রাত চোখ বন্ধ করে থাকতে পারবো না। কোথায় গেলি রে সব? বাইরে তখন খিলখিল হাসি, ধূপধাপ পায়ের আওয়াজ। এত মানুষ ঘরের বাইরেই ছিল, আর ঘরের ভেতরে কে? বাবাই ঝট করে ঘরের লাইট জ্বালায়। দরজা খুলতে দেখে যে যেদিকে পারছে সবাই পালাচ্ছে, আর ঘরের ভেতর সোমার চিৎকার, তুমি এখানে? বাবাই দরজা খুলতে যে যেদিকে পারল দৌড়লো। কেউ ধূপধাপ করে সিঁড়ি দিয়ে নিচে বা ওপরে পালালো, কেউ বা পাশের ঘরে, কেউ বা সামনাসামনি পড়ে একগাল হাসি দিয়ে বলল, বিয়েবাড়িতে বর বউয়ের ঘরে আড়ি পাতা এটাও একটা অলিখিত নিয়ম। এদিকে সোমার চিৎকারে বাবাই ঘরে ঢুকে দেখে সোমা হাত ধরে আলনার ভেতর থেকে কাউকে বের করছে। শাঁখাপলা পরা মোটা মোটা হাত ধরে বের করা সহজ কাজ নয়। বাবাইও হাত লাগালো। মিনিদি, তুমি? এই দেখ, সবকটা আমাকে জোর করে এর মধ্যে সেট করে দিয়ে যে যার মতো পালালো। আমি একা এই ঘরে থাকবো জানলে কি রাজি হতুম? বাবার পিসতুতো বোনের মেয়ে মিনিদি, বয়সে বাবাইয়ের থেকে 1 বছরের বড়। সবাই ওকে বুঝিয়েছিল সবাই ঘরের মধ্যেই লুকোবে। ওকে আলনার মধ্যে ঢুকিয়ে ওপর দিয়ে কাপড় সাজিয়ে এমনভাবে রেখেছিল কারো বোঝার সাধ্যি ছিল না। বাবাই ঘরে ঢুকেই খাটের তলা, টেবিলের তলা সব দেখে নিয়েছিল, কিন্তু মায়ের পুরনো আধভাঙা এই আলনার ভেতরেও যে কারো লুকিয়ে থাকা সম্ভব সেটা কখনোই মাথায় আসেনি। কলকাতা থেকে শিলিগুড়ি নতুন বউ হিসেবে সোমার গৃহপ্রবেশ হতে হতে রাত প্রায় 10টা। তারপর খেয়ে দিয়ে বর বউ আলাদা ঘরে। পরদিন ঘরোয়া বউ ভাত। আগের দিনের বাস জার্নির ধকল কাটানোর জন্য একটা দিন হাতে রাখা হয়েছে। ঘরোয়া বউ ভাত আর ফুলশয্যা একদিনেই। তার পরদিন হবে রিসেপশন। বাবাইদের সব তুতো ভাই বোনেরা রুম্পার বিয়ের পর আবার এক জায়গায়। সাধারণত সবাই আলাদা আলাদা শহরে থাকে, যে যার নিজের পড়াশোনা কাজ নিয়ে ব্যস্ত থাকে। একটা ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেও সেখানে হ্যাপি বার্থডে, কংগ্রাচুলেশন, গুড মর্নিং, গুড নাইট এই ধরনের মেসেজ ছাড়া তেমন কিছু আর যোগাযোগ হয় না। রুম্পার বিয়ে ছিল ওদের জেনারেশনের প্রথম বিয়ে, তারপরেই বাবাইয়ের বিয়ে। এই কদিনে এই ভাই বোনেরা যেন একে অপরের অনেক কাছে এসে গেছে, একে অপরকে বুঝতে জানতে শুরু করেছে। আজকাল প্রায় সবাই বাবা মায়ের একটাই সন্তান, তাই ভাই বোনেরা একসাথে থাকার যে আনন্দ সেটা সেভাবে তারা অনুভব করতে পারেনি আগে। পিসি, কাকা, মামাদের বিয়েতে সবসময় সবাই একসাথে উপস্থিত থাকতে পারেনি। কখনো কারো পরীক্ষা তো কারো শরীর খারাপ। তাছাড়া তখন ওরা ছোট ছিল, বুঝতো না অত। এখন বড় হয়ে নতুন করে ভাই বোনদের মধ্যে দূরত্বটাও যেন কমে আসছে এই দুই পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। নতুন বউ বাড়িতে আসার পর থেকে সবকটা মাথা এক জায়গায়। ছোট মাসি যেন গুরু। আগেকার দিনে বিয়ে বাড়িতে কেমন মজা হতো, এখন কেমন, কি কি মজা করা যায় সব কিছুর পরামর্শদাতা। ছোট মাসির পরিচালনায় বিকেলে বাড়িতে সুন্দর গান আর নাচের অনুষ্ঠানও হলো। বাঙালি বিয়ে বাড়িতে গান বাজনা হবে না তাই কি হয়? আর গান বাজনার শোরগোলের মধ্যেই ছোট মাসির একটা ছোট টিম ওপরে বাবাইয়ের ঘরে নিজেদের কাজ সারতে লাগলো। পুরনো বাড়ি, কাঠের জানলা সব, ছিটকিনিগুলো সব নিচে। সেই ছিটকিনির যে গর্ত সেগুলো প্রথমেই বালি দিয়ে ভরে ছিটকিনিগুলো এমনভাবে লাগানো হয় যাতে যাতে দেখলে মনে হবে আটকানো আছে, কিন্তু একটু ধাক্কা দিলেই খুলে যাবে। ওপরে বাবাইয়ের ঘরের পাশে আরেকটা ঘর, সেই ঘরে কয়েকজন লুকোবে। ওপরে ছাদের সিঁড়িতে কয়েকজন লুকোবে, ঘরে একজন লুকোবে। এভাবে ছোট মাসি তার সৈন্য সাজিয়ে নেয়। বড় পিসি অনেক আপত্তি জানায় এতে। বড়রা এসব করলে মানায়, কিন্তু ছোটদের টিম মাসি পিসিদের সাথে চায়, বলে সামান্য মজা তো। কিছুক্ষণ ডিস্টার্ব করে তারপর তো সবাই যে যার মতো শুতে চলে যাবে। মিনিকে সেই হিসেবেই গানের অনুষ্ঠানের পর খাওয়া দাওয়া শেষ হলে পরে আলনার ভেতর ঢুকিয়ে বাকিরা যে যার মতো পজিশন নেয়। বাবাই সোমাকে ঘরে ঢোকানোর দায়িত্ব নেয় ছোট মাসি। তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে সবাই করিডোরের জানলার কাছে চলে আসে।
সামান্য চাপ দিয়ে জানলার সামান্য ফাঁক করে বাবাই আর সোমার কথা শোনার চেষ্টা করে, কিন্তু এর ঘাড়ে ও, ওর ঘাড়ে সে। এই করতে গিয়ে পেট চেপে হাসি, আর সেই হাসি চাপার জন্য আরও হাসি। পা টিপে টিপে এদিক ওদিক করতে গিয়ে আওয়াজ ছাড়া কিছুই কারো কানে যায় না, যতক্ষণ না মিনি চিৎকার করে, তোমাদের কি মাথা খারাপ? এরকম কেউ করে? মিনিদি, তোমার না হাই প্রেশার? এভাবে এইটুকু জায়গার মধ্যে সব কিছুর একটা সীমা আছে, কিছু হয়ে গেলে? বাবাই রাগারাগি করে। ঠিক আছে বাবা, অত রাগ করিস না। সারা দিন রাত তো এই সংসার, এই অফিস, এই বাচ্চা, এই অসুখ, এসব নিয়েই পড়ে থাকি। কতদিন পর এরম হাসলুম বল? তোর বিয়েটা খুব মনে থাকবে রে। মিনি বাবাইকে শান্ত করে। ছোট মাসি যেন কিছুই জানে না এমন ভাব করে ঘরে ঢোকে। কি রে, তোরা সব এখানে কি করছিস? চল নিচে চল, ওদের একটু রেস্ট নিতে দে, কালকে আবার রিসেপশন আছে। সবাইকে নিয়ে ছোট মাসি নিচে চলে যায়। যাবার সময় পেছন ফিরে বলে যায়, নিশ্চিন্তে ঘুমো, আর কেউ ডিস্টার্ব করবে না। ঘরের দরজাটা বন্ধ হতেই চারপাশটা হঠাৎ অন্যরকম হয়ে গেল। বাইরের শব্দগুলো যেন দূরে সরে গেল, হাসি, কথা, পায়ের শব্দ সবই। এই ঘরটায় এখন শুধু দুজন মানুষ। সোমা খাটের একধারে বসে আছে, শাড়ির আঁচলটা বারবার ঠিক করছে। আসলে কাপড় নয়, মনের অস্থিরতাই গুছোচ্ছে। মুখটা নিচু, কিন্তু চোখ দুটো খুব সজাগ। বাবাই একটু দূরে দাঁড়িয়ে, কোথায় হাত রাখবে, কোথায় পা রাখবে, কোথায় তাকাবে, সবই যেন গুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ কেউ কিছু বলে না। তারপর বাবাই ধীরে বলল, আজ সারাদিন এত লোকের ভিড়ে ছিলাম, এখন হঠাৎ মনে হচ্ছে শব্দ না থাকলেও ভালো লাগে। সোমা আস্তে মাথা নাড়ল, হ্যাঁ, একটু অন্যরকম। এই দুটো শব্দেই ঘরের ভেতরের অচেনা ভাবটা একটু নরম হয়ে গেল। বাবাই জানলার দিকে তাকিয়ে বলল, তোমার কি খুব অস্বস্তি লাগছে? সময় একটু ভেবে বলল, না, শুধু মনে হচ্ছে আজ থেকে সবকিছু নতুনভাবে শুরু। বাবাই হালকা হেসে বলল, আমারও তাই লাগছে। ভয়ও আছে, আবার ভালো লাগাও আছে। তুমি চাইলে আমরা আজ শুধু কথা বলতেই পারি। সোমার গলার যেন একটু নিশ্চিন্তি, তাই ভালো। কিছুক্ষণ গল্প হলো, ছোট ছোট কথা। কে কোন দিকে ঘুমোতে ভালোবাসে, কিসে রাগ হয়, কিসে হাসি পায়। হঠাৎ সোমা বলল, তুমি জানো, আমি খুব চুপচাপ মানুষ। বাবাই হেসে বলল, ভালোই তো, আমি একটু বেশি ভাবি। দুজন মিলিয়ে ঠিক ভারসাম্য হবে। এক সময় আলোটা মৃদু হয়ে এলো, ঘরটা আধো অন্ধকার। বাইরে কুকুরের ডাক, ভেতরে নিঃশ্বাসের শব্দ। বাবাই খুব আস্তে বলল, আমি কি একটু কাছে বসতে পারি? সোমা মাথা নাড়ল, হ্যাঁ। বাবাই পাশে বসলো, হাতের মাঝখানে অল্প ফাঁক, কিন্তু তবু যেন কাছে। কিছুক্ষণ পর সোমা নিজেই বলল, তোমার হাত একটু কাঁপছে। বাবাই হেসে ফেলল, কারণ আমার খুব দায়িত্ব মনে হচ্ছে। সোমা ফিসফিস করে বলল, আমারও। বাবাই ধীরে হাত বাড়ালো, হঠাৎ ধরেনি, শুধু জিজ্ঞেস করেছে চোখ দিয়ে। সোমা নিজের হাতটা এগিয়ে দিল, দুটো হাত একসাথে। কোনো জোর নয়, কোনো তাড়াহুড়ো নয়, শুধু একটা নিশ্চয়তা। কিছুক্ষণ কেউ কথা বলল না, এই নীরবতাই যেন সব বলে দিল। বাবাই বলল, সোমা, আমরা খুব বেশি একে অপরকে চিনি না। তুমি হয়তো আমার বাবা মায়ের সম্পর্কের ব্যাপারটাও জানো না। আমি ভেবেছিলাম বিয়ের আগে জানাবো সব, কিন্তু সময়, সুযোগ বা পরিস্থিতি কোনোটাই হয়নি। আর এত তাড়াতাড়ি কি বা বলবো তোমাকে, তুমি বুঝবে কি না। ব্যাপারটা একটু জটিল, মানে তোমার বা আমাদের চলার পথে তার জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু তোমারও জানা দরকার। কিন্তু আজ থাক, পরে বলবো। আজ শুধু এটুকু জানলেই চলবে, আমি সব সময় তোমার পাশে আছি। সোমা বাবাইয়ের কাঁধে মাথা রেখে শুধু বলল, আমিও। বাইরে রাত গভীর হলো, ভেতরে শুরু হলো দুজন মানুষের ধীরে ধীরে কাছাকাছি আসার গল্প। কোনো নাটকীয়তা নয়, কোনো বড় প্রতিজ্ঞা নয়, শুধু বিশ্বাস। আর সেই বিশ্বাস দিয়েই সংসারের প্রথম রাতটা চুপচাপ, মিষ্টি আর গভীর হয়ে রইল। বাবাইয়ের বাবা মা অনিক ও সুমির সংসার বাইরে থেকে নিখুঁত। পাড়ার লোক, আত্মীয় স্বজন, সবার সামনে তারা আদর্শ দম্পতি। একসাথে অনুষ্ঠান, হাসি মুখে অতিথি আপ্যায়ন, ছেলে বাবাইকে নিয়ে গর্ব, সকালে একসাথে বেরোনো, সন্ধেবেলা ছেলেকে নিয়ে হাঁটা, আত্মীয়দের সামনে পরিমিত হাসি। কিন্তু ঘরে দরজা বন্ধ হলেই এক অদৃশ্য দেওয়াল, এক বিছানায় দুই শরীর, কিন্তু মাঝখানে হাজার মাইল দূরত্ব। বিয়ে বাড়িতে সাধারণ ঘরের ছেলের বিয়ে দেওয়া বাবা মায়ের যা যা দায়িত্ব পালন, সবই হাসি মুখে করছে তারা। বোন দিদিরা অনেকবার চেষ্টা করেছে সুমিকে বোঝানোর, তুই বেশি বাড়াবাড়ি করছিস, এতগুলো বছর তো একসাথে কাটালি। ও তো ক্ষমা চেয়ে নিয়েছিল, কতজন এমনভাবে ক্ষমা চায়। বাবার দায়িত্ব পুরোপুরি পালন করছে তো, তোর জন্য তো কত কিছু করে। পুরুষ মানুষরা একটু আধটু ওরকম করে ফেলে, ভুল বুঝতে পেরে ফিরে তো এসেছে। এই যদি তোদের ফেলে ওদিকেই চলে যেত, বাবাইকে একা মানুষ করতে পারতি? এই যে নতুন বউ আসছে ঘরে, তার বাড়ির লোক, এসব কি সহজ হতো?
ও তো সমানভাবে তোর সাথে তাল মিলিয়ে চলেছে এতগুলো বছর। এখন তোদের দুজনেরই বয়স হয়েছে, এই সব মান অভিমান আর আসে? বাইরের একটা মেয়ে এসে ঘরের ভেতরে শ্বশুর শাশুড়িকে এভাবে দেখলে সম্মান দেবে? বাবাইয়ের কথা ভেবেই তো এতদিন আলাদা হোসনি পুরোপুরি, এবার বাবাইয়ের বউয়ের কথা ভেবেই দুজনে স্বাভাবিক হতো। সুমি শুধু দীর্ঘশ্বাস ফেলে। এতদিন ধরে আমি যে জীবনটা কাটালাম সেটা কি আমার প্রাপ্য ছিল? পুরুষ মানুষ একটু আধটু এরকম করে, এটাই যদি আমি করতাম, ক্ষমা চেয়ে ফিরে আসতাম, আমাকে কেউ গ্রহণ করত? একসাথে ছাদের তলায় থাকতে রাজি হতো? আমার স্বামী, আমার সংসার। হঠাৎ একদিন জানলাম আমি আসলে কেউ না। স্ত্রী হিসেবে আমার অস্তিত্ব হঠাৎ পাল্টে গেল, বিশ্বাস ভেঙে গেল। সেগুলো কিছুই না। ছেলের জন্য থেকে গেলাম এক ছাদের তলায়, ওর জীবনে বাবা মায়ের একসাথে আদর পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করব না বলেই তো চুপ থেকে গেলাম। কোনোদিন ছেলের সামনে বাবার সম্মানহানি হতে দিইনি, সেটা কিছুই না। সুমি সবার অলক্ষ্যে চোখের জল ফেলে। এত বছরে এই ব্যাপারটা খুব সুন্দর রপ্ত করে ফেলেছে সে। বাইরে থেকে সবাই দেখে খিটখিটে মেজাজের চোখা চোখা কথা বলা একটা মহিলাকে, যার ভেতরে ফল্গু নদীর মতো চোখের জল নীরবে ভাসে। যে রাতে সব বদলে গেল। সত্যি কখনো হঠাৎ আসে না, সত্যি আসে ধীরে, একটু একটু করে, ঠিক যেমন ভেজা কাপড়ে জল চুইয়ে পড়ে। সুমি প্রথমে গুরুত্ব দেয়নি, অনেকের মধ্যে কিছু কিছু বদল চোখে পড়ছিল। অফিস থেকে দেরি করে বাড়ি ফেরা, চোখের দিকে তাকিয়ে কথা না বলা, হঠাৎ হঠাৎ ট্যুরে যাওয়ার কথা জানানো, তাও শেষ মুহূর্তে। সব সময় যেন অন্য জগতে থাকে। আগে সে কখনো খেয়ালই করেনি এই বদলগুলো চোখে পড়ে তখনই যখন বিশ্বাসে ফাটল ধরে। একদিন বিকেলে অনেক বাইরে গেছে। সুমির সাদা জামাকাপড়গুলো আলাদা করে রাখছে পরদিন হাতে কাচবে বলে। সাদা পাঞ্জাবির পকেটে একটা ছোট্ট কাগজ, ফেলতে গিয়েও কি মনে হলো খুলল। নামটা চেনা নয়, কিন্তু মেসেজটা ছোট। আজ কি কথা হবে? সুমির বুকের ভেতর যেন কেউ হঠাৎ আলো নিভিয়ে দিল। সুমি কিছু জানতে চাইল না। কাগজটা ওইভাবেই আবার ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রেখে দিল। কিছু জিনিস না জানাই ভালো, এই ভেবে সে বহু বছর সংসার করেছে। কিন্তু ওই নামটা, ওই একটা প্রশ্ন বারবার মাথার ভেতর ঘুরতে লাগলো। সেদিন রাতের খাওয়াটাও স্বাভাবিক ছিল। অনেক হাসলো, ছেলের পড়াশোনা নিয়ে কথা বলল। সুমি মাথা নাড়ল, সব ঠিক ছিল, অস্বাভাবিক রকম ঠিক। কয়েকদিন পর থেকে সুমি খেয়াল করতে লাগলো রাতে অনেক দেরি করে ঘুমোয়। কখনো বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খায়, কখনো গরম চা পড়ে থাকে, খেতে ভুলে যায়। কখনো ছেলে যে প্রশ্ন করছে তাতে বিরক্ত হয়। বিছানায় শুয়েও যেন কথা কম বলতে হয়, তাই তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলে। এক সন্ধেবেলা অনেক অনেক দেরি করে বাড়ি ফিরল। সেদিন ওদের বিবাহ বার্ষিকী ছিল, অনেকের সেটাও মনে নেই। ঘরে ফিরে জানালো যে ও রাতে ডিনার করবে না। সুমির খুব কষ্ট হলো। সারাদিন নানা রকম রান্না, কেক বানানো। ছেলেকে বলেছিল বাবা আসলে কেক কাটবে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে প্রথমবার অনেকের মানিব্যাগটা খুলল। বিশ্বাস এমন একটা বস্তু যা সহজে ভাঙে না। বিয়ের পর থেকে কেউ কারো ব্যাগে হাত দেয়নি। বিশ্বাস, সম্মান যাই বলে লোকে, দুজনেই সেটা পালন করত। আর সে বিশ্বাসের জোরেই হয়তো অনেক চিঠিটা মানিব্যাগেই রেখেছিল। আর কোথাও বিশ্বাসভঙ্গের আভাস পেয়েই হয়তো সুমি মানিব্যাগে হাত দিয়েছিল। তোমার পাশে থাকলে নিজেকে আলাদা লাগে। সুমি আর পড়েনি, আর পড়ার দরকারও ছিল না। সেই নামটাই লেখা ছিল। সেদিন রাতে সে ঘুমোতে পারেনি। পাশের মানুষটা নিঃশ্বাস গুনেছে। কতদিন ধরে এই নিঃশ্বাসের ভেতরে সে নেই, এই হিসেব কষেছে। ভোরের দিকে একসময় প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে আসে খুব আস্তে, যেন সারা রাত নিজেকে যে প্রশ্ন করেও উত্তর পায়নি, সেই উত্তর খুঁজেছে। কতদিন? অনেক চমকে ওঠে। কি? কতদিন ধরে? কণ্ঠস্বর কাঁপেনি, চোখে জলও আসেনি, শুধু অনেকের চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর খুঁজেছে। অনেক উঠে বসে, কথা খুঁজে পায় না, অজুহাত আসে, যায়, শেষমেশ নীরবতা। সেই নীরবতাই সব বলে দেয়। সুমি আর কিছু জিজ্ঞেস করে না, চেঁচায় না, কাঁদে না, শুধু বলে আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম? অনেকের মুখে কোনো উত্তর নেই, থাকলেও তা শোনার মতো ছিল না। সেই রাতেই সব কিছু ভেঙে যায়। না, কোনো দরজা ভাঙার শব্দ হয়নি, কোনো গ্লাস ভাঙেনি, ভেঙেছিল বিশ্বাস। আর বিশ্বাস ভাঙার শব্দ কেউ শুনতে পায় না। পরের দিন সকালে সব আবার স্বাভাবিক। চা বানানো হয়, ছেলেকে স্কুলে পাঠানো হয়। সুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে। এই মুখটা চেনা, কিন্তু এই চোখ অচেনা। সে বুঝে যায় এই সংসার হয়তো থাকবে বা থাকবে না, কিন্তু আজ থেকে সে আর আগের মতো থাকবে না। সম্পর্কটা ভেঙে যায়নি, অনেক ফিরে আসে, ক্ষমা চায়। সুমি সংসার ভাঙে না, ছেলের জন্য, সমাজের জন্য, হয়তোবা নিজের অভ্যেসের জন্য। কিন্তু ভালোবাসা আর ফেরে না। একই ঘর, একই বিছানা, তবু মাঝখানে অদৃশ্য দেওয়াল।
অনেক ফিরে এসেছিল, কিন্তু ফেরা আর ফিরে আসা এক নয়। যেদিন সে বলেছিল ভুল হয়ে গেছে, সুমি জানতো ভুল হলে শুধরানো যায়, কিন্তু বিশ্বাস ভাঙলে তার দাগ থেকে যায়। অনেক চাকরি বদলালো, আগের মতো দেরি করে ফিরল না। সব প্রমাণ দিল সে আর আগের মানুষটা নেই। সুমি দেখলো, মেনে নিল, কিন্তু বিশ্বাস করলো না। কারণ বিশ্বাস কোনো যুক্তি মানে না। বিশ্বাস চায় নিরাপত্তা, আর সে নিরাপত্তা সে হারিয়ে ফেলেছে একবার। মেয়েটি ছিল অনেকের অফিসেরই কলিগ। সুমি সব জানবার পর খোঁজ নিয়েছিল। সামনাসামনি অনেকে কিছু না বললেও মনের মধ্যে জানার ইচ্ছে ছিল খুব, কেন, কি কারণ। এমন কি হয়েছিল ওদের মধ্যে যে অনেক হঠাৎ অন্য মেয়ের প্রতি আগ্রহী হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে সুমি নিজেকেই প্রশ্ন করত, আমি কি ওর থেকে খারাপ দেখতে? কিন্তু অনেক তো নিজেই আমাকে পছন্দ করেছিল। বেবি হয়ে গেলে নাকি মেয়েদের মাতৃত্ব এতটা বেশি কাজ করে যে স্ত্রীর ভূমিকায় কিছুটা ঘাটতি পড়ে যায়। সত্যি কি তাই? কিন্তু মেয়েরা যেমন মাতৃত্ব পালন করে, ছেলেরাও তো তখন পিতৃত্ব পালন করে। তাহলে পিতার ওই সময় আরো বেশি দায়িত্ব থাকা উচিত নয় কি? আমি তো ওর সন্তানেরই মা। সেই জায়গা কি অন্য কেউ নিতে পারবে? এমন কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? যদি এই নেইয়ের জায়গাটাই ঠিক হয়, তাহলে তো সবাই প্রতিনিয়ত আরও পাওয়ার খোঁজে ছুটবে। নাকি আমাকে প্রথম থেকেই পছন্দ ছিল না ওর? সেভাবে দেখতে গেলে ওর অনেক কিছুই তো আমারও পছন্দ ছিল না, তাই বলে অন্য পুরুষ না। আমি তো স্বপ্নেও এমন ভাবিনি। তাহলে ও কি করে করলো এমন কাজ? নারী পুরুষের সম্পর্ক কি শুধুই চেহারায়? মন, মন কি করে ছুটে বেড়ায়? আর ছুটলেও তাকে বেঁধে রাখার দায়িত্ব নেই? যেদিন রাত্রে দুজনের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছিল, সেদিন সুমি অনিককে শুধু একটাই কথা বলেছিল, তুমি যা করলে আমার সাথে সেটাই ঘরের মধ্যেই থাকবে। আমি চাই না বড় হয়ে বাবাই তোমাকে ঘৃণা করুক। আমি চাই না বাবাই জানুক ওর বাবা একটা বিশ্বাসঘাতক। হয়তো অনেক নিজেও বুঝতে পেরেছিল সন্তানের চোখে নিজেকে দেখা কতটা কঠিন, বা হয়তো অন্য কোনো কারণ ছিল। অনেকটাই ফিরে এসেছিল। প্রথম কয়েকদিন অনেক খুব চেষ্টা করেছিল, কথা বলতে চেয়েছিল, পাশে বসতে চেয়েছিল। রাতে হাত বাড়ালেই মৌসুমী অজুহাত দিয়েছে, ক্লান্তি, মাথা ব্যথা, ঘুম। অনেক ধীরে ধীরে পিছিয়ে এসেছে। অপরাধবোধ মানুষকে সাহসী করে না, আরও ভীরু করে তোলে। একদিন রাতে অনেক বলেছিল সব ঠিক হয়ে যাবে। সুমি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, কোনটা ঠিক হবে, আমি না তুমি, নাকি আমাদের মধ্যের বিশ্বাসটা? এরপর আর কোনো কথা হয়নি। সংসারটা যেন নতুন নিয়মে চলতে শুরু করলো। রান্নাঘরে কাজ ভাগ করে নেওয়া, ছেলের পড়াশোনার দায়িত্ব, আত্মীয়দের ফোন ধরা, সব ঠিকঠাক। শুধু আবেগ বাদ পড়ে গেল। রাতে তারা একই বিছানায় শুয়েও আলাদা থাকে। মাঝখানে অদৃশ্য একটা রেখা। অনেক কখনো কখনো ঘুমের মধ্যে হাত বাড়ায়। মৌসুমী চোখ বন্ধ করে থাকে, ঘুমের ভান করে। কিছু প্রশ্ন এমন থাকে যেগুলোর উত্তর জানা থাকলেও শুনতে ইচ্ছে করে না। দিনের পর দিন কেটে যায়। সুমি হঠাৎ বুঝতে পারে সে আর কাঁদছে না। আর যেদিন মানুষ কাঁদতে ভুলে যায়, সেদিনই সে সবচেয়ে বেশি ভেঙে যায়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে সে ভাবে, এই মানুষটা কে? স্ত্রী, মা, নাকি শুধু একটা অভ্যেস? তার ভেতরে কোথাও একটা ক্ষুদ্র রাগ জমে উঠতে থাকে। চিৎকার করার রাগ নয়, চুপ করে দূরে সরে যাওয়ার রাগ। অনেকও বদলে যায়, সে আর কিছু দাবি করে না, ভালোবাসা চায় না, শুধু স্বাভাবিক থাকতে চায়, কারণ সমাজে স্বাভাবিক থাকা জরুরি। ভাঙা থাকলে লোকে প্রশ্ন করে। এক সন্ধেবেলা বাবাই হোমওয়ার্ক করতে করতে হঠাৎ বলে, মা, তুমি কি বাবাকে আর ভালোবাসো না? তোমরা আজকাল কথা কম বলো কেন? সুমি থমকে যায়। অনেক অন্যদিকে তাকায়। এই নীরবতা আর শুধু দুজনের মধ্যে নেই, এখন তার ছেলের চোখেও পড়ে। সুমি তখন বুঝতে পারে সে সংসার বাঁচাতে গিয়ে হয়তো একটা অন্যরকম ভাঙন তৈরি করছে। এই বাড়িতে সবাই আছে, কিন্তু কেউ কারো কাছে নেই। অনেক ফিরে এসেছিল, কিন্তু সুমির জীবন আর কখনো ঢুকতে পারেনি। বাবাইয়ের শৈশবটা খুব সাধারণ। কোনো বড় অভাব নেই, কোনো চিৎকার নেই, কোনো থালা বাসন ভাঙার শব্দ নেই। তার বন্ধুরা যখন বাবা মায়ের ঝগড়া গল্প করে, বাবাই চুপ করে শোনে, কারণ তার বাড়িতে ঝগড়া হয় না, তার বাড়িতে নীরবতা হয়। ছোটবেলায় সে বুঝতে পারেনি, তখন নীরবতাকে স্বাভাবিকই মনে হয়েছে। বাবা কম কথা বলে, মা কাজের মধ্যে ডুবে থাকে, এই তো সংসার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন তার ভেতরে জন্ম নিতে শুরু করে। রাতে পড়ার টেবিলে বসে বাবাই শোনে দুজনের ঘরে আলাদা নিঃশ্বাসের শব্দ। কোনো ঝগড়া নেই, কিন্তু শান্তিও নেই। স্কুলে একদিন বন্ধুর জন্মদিনে গিয়ে সে দেখে একজন বন্ধুর বাবা তার মায়ের কাঁধে হাত রেখেছে। খুব সাধারণ একটা দৃশ্য। বাবাইয়ের বুকের ভেতর কেমন যেন করে ওঠে। সে ঠিক বুঝতে পারে না কেন।
বাড়ি ফিরে সে অনেকক্ষণ ধরে নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে থাকে। কিছু খুঁজতে চায় কিন্তু পায় না। সে ধীরে ধীরে কথা বলা কমিয়ে দেয়, প্রশ্ন করতে শেখে না, কারণ সে বুঝে গেছে এই বাড়িতে কিছু প্রশ্নের উত্তর নেই। কিশোর বয়সে এসে সে আরও পরিষ্কার বুঝতে পারে এই বাড়িতে ভালোবাসা নেই, আছে দায়িত্ব। একদিন অনেক সাহস করে সে মাকে জিজ্ঞেস করে, তুমি কি খুশি? সুমি একটু থমকে বলে, খুশি মানে কি রে? বাবাই আর কিছু বলে না, কারণ সে বুঝে যায় এই প্রশ্নটা বড়দের জন্য সহজ নয়। সে ধীরে ধীরে নিজের ভেতর একটা দেওয়াল তুলে নেয়। ভালোবাসা দেখাতে ভয় পায়, কারণ সে জানে না ভালোবাসা কেমন হওয়া উচিত। সোমার কাছে এই বাড়িটা নতুন, কিন্তু বারান্দাটা যেন আগে থেকেই চেনা। সে ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ায়, হাতে চায়ের কাপ, চা গরম কিন্তু মনটা। পেছন থেকে বাবাই এসে দাঁড়ায়, বলে, একাই দাঁড়িয়ে আছো? সোমা একটু চমকে ওঠে, তারপর মৃদু হাসি। এখান থেকে আকাশটা ভালো দেখা যায়। বাবাই পাশে এসে দাঁড়ায়, খুব কাছে না, খুব দূরেও না। দুজনেই রেলিংয়ে হাত রাখে, হাত ছোঁয় না, কিন্তু দুজনেই সেটা টের পায়। কিছুক্ষণ চুপ। বাবাই বলে, তোমার চা ঠান্ডা হয়ে যাবে। সোমা বলে, হোক না, এখন ভালো লাগছে। এই ভালো লাগছে শব্দটার ভেতরে একটা নতুন সংসার লুকিয়ে থাকে। বাবাই একটু হেসে বলে, এত লজ্জা কেন? এখন তো আমরা। সোমা কথা কেটে দেয়, জানি, তবুও। হঠাৎ বৃষ্টি নামে। বাবাই বলে, ভেতরে চলো, ভিজে যাবে। সোমা বলে, একটু থাকলে কি হবে? দুজন পাশাপাশি দাঁড়ায়। বৃষ্টি পড়ে রেলিংয়ে। চুপচাপ হঠাৎ সোমা বলে, বিয়ের আগে ভাবতাম সব বদলে যাবে। বাবাই তাকায় তার দিকে, আর এখন? সোমা আকাশের দিকে তাকিয়ে বলে, এখন মনে হচ্ছে কিছু জিনিস বদলায় না, শুধু পাশে কেউ এসে দাঁড়ায়। বাবাই ধীরে ধীরে তার হাত ধরে, এইবার আর হাত ফাঁক রাখে না। বাবাই শক্ত করে সোমার হাতটা ধরে বলে, যতই বৃষ্টি আসুক, যতই ঝড় আসুক, তুমি আমার পাশেই থাকবে তো? আমাকে ছেড়ে যাবে না? বাবাইয়ের কথার মধ্যে যে ব্যথা সোমা অনুভব করে, অবাক হয়ে বলে, সবই তো পথ চলা শুরু, এখন এসব অলক্ষণে কথা কেন? বাবাই নিজেকে সামলে নেয়, না সেরকম কিছু নয়, জাস্ট মনে হলো তাই। পাশাপাশি থাকার মানে শুধু থাকা নয়, অনুভব করা। আমি ভালোবাসাটা অনুভব করতে চাই সোমা, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। বৃষ্টি আরো জোরে নামে, বারান্দা চুপ করে যায়। কিন্তু সে জানে সব প্রেম শব্দে হয় না। কিছু প্রেম নতুন বিয়ের বাড়িতে একটা বারান্দায় চুপচাপ সংসার শেখে। বিয়ের আগে থেকেই বাবাই নিজের ঘরে বসে ভাবতো সে কি নিজের সংসারেও এমন নীরবতা বয়ে আনবে। সে ঠিক করে, সে প্রশ্ন করবে, সে কথা বলবে। এতদিন বাবাই কথা বলতে চেয়েও বলতে পারেনি, কারণ নীরবতাই অভ্যেস হয়ে যায়। কখনো চেষ্টা করেও বাবা মাকে জিজ্ঞেস করতে পারেনি, তোমরা কি কখনো একে অপরকে ভালোবেসেছিলে, নাকি শুধু আমাকে বড় করেছো? বুলটি আসে ছুটতে ছুটতে, আরে বৌদি, এখনো এখানেই আছো? নিচে চলো, ডাক পড়েছে তোমার। বাবাই আর সোমা হাত ছেড়ে তাড়াতাড়ি স্বাভাবিক হওয়ার চেষ্টায়, তুই যা, আমরা আসছি। শুধু বৌদিকে ডেকেছে, তোমাকে না। বুলটি বিছানায় বসে পা দোলাতে থাকে। সোমা হেসে চায়ের কাপটা টেবিলে রেখে শাড়ির আঁচলটা একটু গুছিয়ে নিয়ে মাথায় দেওয়ার চেষ্টা করে। বুলটি বলে, ভালো করে ঘোমটা দাও। নিচে এক গাদা শ্বশুর শাশুড়ি তোমার। তারপর দুজনেই নিচে চলে যায়। এই যে বৌমা, ঘুম ভেঙেছে? এখন থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো, ঘরের দায়িত্ব তো এখন থেকে তোমাকেই নিতে হবে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলল, সোমা এখনো সব সম্পর্কগুলো বুঝে উঠতে পারেনি। এত রকম সম্পর্ক, এত মাসি পিসি, মামি, কাকি, জেঠি, এত লোকও কখনো দেখেনি। ওদের পরিবার ছোট। ঘোমটাটা বারবার পড়ে যাচ্ছে মাথা থেকে। ভালো করে ঘোমটা দাও, এই তো কয়দিন, তারপর থেকে তো জিন্স টি শার্ট পরে ঘুরবে। আবার কেউ বলে ওঠে, ছাড়ো তো, কোনো ঘোমটা দিতে হবে না। আজকাল কে ঘোমটা দেয়? তোরা আমার নতুন বৌমাকে পেয়ে র্যাগিং করবি বুঝি? না রে, কোনো ঘোমটা দিতে হবে না, তোর যা মন চায় পড়বি, কোনো বাধা নেই। বাবাইয়ের মা সোমার হাত ধরে বিছানায় বসায়। ওরে বাবা, এ কে গো? মেজদি নাকি? নিজের বৌমার বেলায় বেশ তো সাপোর্ট করছো। ছোট মাসি হাসতে হাসতে বলে, বারে করবো না? তোরা শাশুড়িগিরি দেখাবি, ও তো ভয় পেয়ে যাবে। ওর দিকে কাউকে তো থাকতে হবে। আরে, আর তো আজকের দিনটাই, তারপর তো বৌমা শাশুড়িতে নতুন ইনিংস খেলবে। আমাদের একটু মজা করতে দাও। ঘরে খুব হাসাহাসি আর অনেক ধরনের গল্প চলতে থাকে। সোমা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে সবার সাথে। বাবাই মাঝে মাঝে নানা অজুহাতে ঘরে এসে সোমাকে দেখে যায়, আর তারপরে সবার আওয়াজ খায়। বিয়ে বাড়িতে এগুলোই মজা, যা হয়তো সাময়িক, কিন্তু স্মৃতির পাতায় চিরতরে লেখা হয়ে থাকে। রাত্রে রিসেপশন, সাজগোজ, লোকজন জমজমাট। নতুন বউ বেগুনি বেনারসি শাড়িতে একদম পুতুল, আর বর একদিকে হাসছে আর একদিকে টাই ঠিক করছে, কারণ আজ সারাক্ষণ ছবি। এইদিকে তাকান, একটু হাসুন, আরেকটা, আরেকটা।
বাবাই সোমার কানে ফিসফিস করে বলে, আবার ফটোশ্যুট? কদিনে যা ছবি তুললাম, জন্মের পর থেকেই বয়স অবধি তার অর্ধেকও ছবি নেই আমার। স্টেজে বসে বসে দুজনেই বুঝে গেল আজকে আসলে সবচেয়ে বেশি কাজ হাতের আর ঠোঁটের। নমস্কার করো, একগাল হাসো আর গিফট নাও। এক পিসি এসে আশীর্বাদ করে বললেন, খুব সুখে থেকো। তারপরই পরের মাসি, এই শাড়িটা কিন্তু ভালো করে সামলিও। সোমা হাসে আর মাথা নাড়ায়। বউ মাথা নেড়ে হাসছে আর বর মনে মনে হিসেব করছে আর কতক্ষণ বসে থাকতে হবে। সবচেয়ে মজার মুহূর্ত এলো খাবারের সময়। বাবাই ভাবছে এইবার অন্তত খাওয়া যাবে। ঠিক তখনই ঘোষণা, বর বউ একটু স্টেজে আসুন, গ্রুপ ফটো। বাবাইয়ের মুখটা এমন হলো যেন কেউ ভাতের প্লেট কেড়ে নিয়েছে। সোমার কানে ফিসফিস, রুম্পা ঠিকই বলেছিল, এইভাবে বিয়ের করার কোনো মানে হয় না, রীতিমতো শাস্তি, কেমন বোকা বোকা লাগছে নিজেকে। রাত শেষে যখন ভিড় কমলো, আলো একটু ম্লান হলো, বাবাই সোমার দিকে তাকিয়ে বলল, আজকে কিন্তু আমরা সত্যি দারুণ টিম ছিলাম। দুজনেই খুব হাসলো, কারণ তারা জানতো রিসেপশন শেষ হলে আসল জীবনটা শুরু হবে। আর সেটার জন্য আজকের সব ক্লান্তি, সব হাসি, সবই ঠিকঠাক ছিল। সব শেষে ঘরে ঢুকতেই সোমা বাবাইকে বলল, তুমি কালকে মা বাবার কথা কিছু বলেছিলে? বাবাই চুপ করে থাকে। বলতে তো হবেই সব, কিন্তু কিভাবে শুরু করবে? বিয়ে মানে হাসি আর নীরবতার একসাথে থাকা। বিয়ে মানে একটা উৎসবের ভিড়ে কিছু চাপা দীর্ঘশ্বাস। বিয়ে মানে দুজন মানুষের গল্প আর তাদের ঘিরে থাকা অনেক না বলা গল্প। কিন্তু নতুন বউকে কিভাবে বলবে বাবাই তার বাবা মায়ের সব কথা? শুধু তো বাবা মা নয়, ওর নিজের বেড়ে ওঠা, ওর ভেতরের ভয়, ওর নিজের নীরবতা কিভাবে ভাঙবে বাবাই? বাবাই বড় হয়ে গেছে, এই কথাটা প্রথম বোঝা যায় যেদিন সে আর বাড়ি ফিরতে তাড়া করে না। কলেজ, কাজ, বন্ধু বান্ধব সবই আছে, কিন্তু বাড়ি মানে তার কাছে আর ফিরে যাওয়া নয়, বাড়ি মানে একটা দায়িত্ব। সে লক্ষ্য করে বাবা মা আগের মতোই আছে, একই ঘর, একই টেবিল, একই নীরবতা। কিছুই ভাঙেনি, কিছুই জোড়া লাগেনি। বাবাই বুঝে যায় এই নীরবতার বদলাবে না। বন্ধুরা প্রেমের গল্প করে, কেউ ঝগড়ার, কেউ ব্রেকআপের। বাবাই শোনে কিন্তু কিছু বলে না, কারণ তার কাছে প্রেম মানে না ঝগড়া না মিলন, শুধু দূরত্ব বজায় রেখে পাশে থাকা। সে বুঝতে পারে ভালোবাসার কাছাকাছি এলে তার অস্বস্তি হয়, কারণ ভালোবাসা মানুষ যেটা দেখেছে একসাথে থেকেও আলাদা হয়ে যাওয়া, তাই বিয়ে করতেও চাইতো না। একদিন রাতে বহুদিন পর সে বাবার পাশে বসে, দুজনেই চুপ। বাবাই বলে ওঠে, তোমরা কি কখনো ভেবেছিলে সবকিছু অন্যরকম হতে পারত? অনেক চমকে তাকায়, অনেকক্ষণ পর বলে, কিছু ভুলের পরে আর অন্যরকম হয় না। বাবাই আর কিছু বলে না, কারণ সে বুঝে গেছে এই উত্তরটা শুধু বাবার নয়। কয়েকদিন পরে সে মায়ের ঘরে যায়। সুমি জানালার ধারে বসে, চুলে পাক ধরেছে। বাবাই হঠাৎ বলে, তুমি কি কখনো নিজের কথা ভেবেছিলে? সুমি হালকা হাসে, ভাবলে তোকে পেতাম। বাবাই প্রথমবার বুঝতে পারে ভালোবাসা আর আত্মত্যাগ এক জিনিস নয়। সেদিন রাতেই বাবাই ঠিক করে সেই নীরবতাকে উত্তরাধিকার করবে না, ভাঙবে না কাউকে, নিজেকেও না। যদি কোনোদিন সম্পর্কে জড়ায়, সব বলবে নিজের বউকে। বাবাই জানে না সে কেমন প্রেমিক হবে, কেমন স্বামী হবে, কিন্তু সে জানে সে চুপ করে দূরে সরে থাকবে না, কারণ সে দেখেছে নীরবতা সবচেয়ে নিষ্ঠুর উত্তর। বাবাই তাই নিজেকে গুছিয়ে নেয়, আমি তোমাকে সব কথা বলতে চাই, যদিও খুব সহজ নয়। সোমা চুপ করে শোনে, শুধু বাবাইয়ের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে হালকা চাপ দেয়, স্পর্শে বোঝাতে চায়, আমি আছি শোনার জন্য। বাবাই ধীরে ধীরে সব বলে, তার বাড়ির কথা, একই ছাদের নিচে থেকেও আলাদা হয়ে যাওয়া দুটো মানুষের কথা। ঝগড়া নেই, ভালোবাসার শব্দ নেই। সে বলে, আমি কোনোদিন দেখিনি মা বাবাকে একে অপরকে জড়িয়ে ধরতে, আমি শুধু দেখেছি দায়িত্ব পালন করতে। তার গলাটা ভারী হয়ে আসে। সোমা জিজ্ঞেস করে, তুমি কখনো জিজ্ঞেস করনি কেন? বাবাই মাথা নাড়ে, ভয় পেতাম, ভেঙে যাবে বলে নয়, ভয় পেতাম হয়তো ভাঙা জিনিসটার নাম পেয়ে যাব। একটু থেমে বলে, আমি চাই না আমাদের জীবন এমন হোক, আমি চাই না আমরা চুপ করে আলাদা হয়ে যাই। সোমা বাবাইয়ের আরও কাছে ঘেঁষে বসে, হাত দুটো বাড়িয়ে জড়িয়ে ধরে। এই স্পর্শ বাবাইয়ের কাছে নতুন, ভীষণ প্রয়োজনীয়। তাহলে আমরা কি করব? সোমা জিজ্ঞেস করে। বাবাই বলে, কথা বলবো, ঝগড়া হলেও বলবো, ভুল হলে স্বীকার করব, কিন্তু চুপ থাকবো না। সোমা হাসে, এক্স্যাক্টলি। তাহলে আমরা ঠিক করলাম চুপ থাকবো না, তাই তো? এবার শোনো, বাবা মায়ের সব কথা আমি জানি। তুমি জানো? কিভাবে? তোমার মা বলেছেন, বিয়ের আগেই একদিন ফোন করে সব কিছু বলেছিলেন আমি চাইলে আমার মা বাবাকেও জানাতে পারি। আমি ওদের কিছু বলিনি, কারণ আমি নিজেকে মনে মনে প্রস্তুত করেছিলাম তোমাদের বাড়ির একজন হয়ে ওঠার জন্য। আমার মা বলেন, শ্বশুর বাড়ির কিছু কথা বাপের বাড়ির লোকেদের, আর বাপের বাড়ির কিছু কথা শ্বশুর বাড়ির লোকেদের না জানলেও চলে।
তাতে সম্পর্ক ভালো থাকে। এসব জেনে ওরা কি করবে তাই বলিনি। আমি শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। তুমি তোমার নীরবতা ভাঙতে পারো কিনা সেটাই যাচাই করছিলাম। হ্যাঁ, মা অবশ্য বাবার সম্পর্কে কিছু বলেননি, শুধু বলেছিলেন কিছু অ্যাডজাস্টমেন্টের অভাবে ওনারা একসাথে থেকেও আলাদা থাকেন। আর এটা আমার জানা জরুরি। মা পেরেছে বলতে আর তুমিও পেরেছো বাবাই, অন্তত আমার সামনে নীরবতা ভাঙতে। কিন্তু একটু চেষ্টা করলে কি বাবা মায়ের মধ্যেকার এই সম্পর্ক ঠিক করা যেত না? আমি চেষ্টা করিনি, কারণ একটা সংসার প্রথম করা ভুলে ভাঙে না, ভাঙে সেই দিন যেদিন কেউ আর নিজেকে একে অপরের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করে না। আমার কাছে আমার মা বাবা গুরুত্বপূর্ণ ছিল, আর ওদের কাছে আমি। সব নীরবতা দুর্বলতার হয় না, কিছু নীরবতা হয় সীমারেখা। দুজনের মধ্যে সেই সীমারেখা ছিল, আর সেই রেখার ভেতরে ছিল ওদের নিজেদের আত্মসম্মান। আমি চাই না ওদের সেই আত্মসম্মানে আঘাত করতে। সোমা বাবাইয়ের হাত ধরে বলে, চলো বাবা মায়ের কাছে যাই। আমি চাই না আমার সামনে কোনো অস্বস্তি নিয়ে ওরা দিন কাটাক। ঘরে এসে তারা দুজনেই বাবা মায়ের সামনে বসে। কোনো অভিযোগ নেই, কোনো বিচার নেই। বাবাই বলে, কিছু কথা ছিল তোমাদের সাথে, যে কথা আগে বলতে পারিনি। এখন আমরাও দুজন নতুন জীবন শুরু করব। আমরা চাই সেটা হোক সহজভাবে। মা বাবা আমরা সব বুঝি, কিন্তু আমরা কোনো কিছু ঠিক করে দিতে আসিনি, শুধু কিছু কথা। সোমা ধীরে যোগ করে, আপনারা দুজন দুজনের মতো করে অনেক কিছু পেরিয়েছেন, আমাদের সেটা মাপার অধিকার নেই। সুমি প্রথমবার চোখ তুলে তাকায়, অনেক চুপ করে থাকে। বাবাই বলে, তোমরা যেভাবে পরবর্তী জীবন কাটাতে চাও সেটা তোমাদের সিদ্ধান্ত। একসাথে থাকো, আলাদা থাকো, আমাদের জন্য সেটার নাম নয়। তোমাদের সম্মানটাই গুরুত্বপূর্ণ। সোমা বলে, আমাদের কাছে আপনারা দুজন আলাদা আলাদা মানুষ, স্বামী স্ত্রী হিসেবে নয়, মানুষ হিসেবে। এই কথাটাই সবচেয়ে ভারী। সুমি বুঝতে পারে এই প্রথম কেউ তার আত্মসম্মানকে প্রশ্ন করেনি, বরং মেনে নিয়েছে। অনেকও বুঝতে পারে ক্ষমা চাওয়ার থেকেও বড় কিছু আছে সম্মান পাওয়া। সেই রাতে আর কোনো আলোচনা হয় না, কিন্তু ঘরের ভেতর আর সেই ভারী নীরবতা নেই। ওরা চলে যাওয়ার পর সুমি আয়নার সামনে দাঁড়ায়। এইবার আর চোখ ফেরায় না। কাউকে জবাবদিহি কোনোদিন করেনি সে, অনেকের অসম্মানও করেনি কারো কাছে। স্বামী হিসেবে আর গ্রহণ করতে না পারলেও মানুষ হিসেবে থেকে গেছে একসঙ্গে। হয়তো এভাবেই বাকি জীবন কাটাবে। অনেক জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকায়। একাকিত্ব আছে, কিন্তু অপমান নেই। নিজের ভুল বুঝতে পেরে মেনে নিয়েছে সে। সুমি ওকে ক্ষমা করেছে কিনা তা মুখে কোনোদিন প্রকাশ করেনি, আবার বাইরের লোকের সামনে অসম্মানও করেনি। অনেকও জোর করে সুমির সিদ্ধান্তের ভেতরে ঢোকার চেষ্টা করেনি। ওর আত্মসম্মানকে সম্মান জানিয়ে দূরেই থেকে গেছে। স্বামী হিসেবে ভুল করলেও মানুষ হিসেবে দায়িত্ব পালন করবার চেষ্টা করে যাবে সে বাকি জীবন, এটাই তার সিদ্ধান্ত। বাইরে বিয়েবাড়ির সব আলো নিভে যায়। আলো, ফুল, প্যান্ডেল, লোকজন সব মিলিয়ে বিয়েবাড়ি মানেই 3 দিনের উৎসব। 3 দিনের উৎসব আসলে একটা বিরতি মাত্র, যেন বাস্তব বলার আগে জীবন একটু সময় নিয়ে বলে, তৈরি তো? এই সংসার নতুন করে শুরু হয় না, এই সংসার শেষও হয় না। শুধু একটা জিনিস বদলে যায়, এখন প্রত্যেকে আলাদা মানুষ হিসেবে বাঁচে। সব গল্পের হ্যাপি এন্ড হয় না, কিন্তু কিছু গল্পে পরিণতি হয়, আর সেই পরিণতি কি হবে তা ঠিক করে সেই সংসারের ভেতরের মানুষগুলো। বিয়ে মানে একজনের শৈশব, ভয়, অভিমান, আরেকজনের দৈনন্দিন জীবনে ঢুকে পড়া। বিয়ে মানে প্রতিদিন ছোট ছোট ঝগড়া, ইগোর লড়াই, আর সেগুলো সামলে নেওয়ার অনুশীলন। বিয়ে মানে আলো আর ছায়ার চুক্তি, যেখানে কেউ জেতে না, কেউ পুরো হারে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।